লাভ না হয়ে লসের সম্ভাবনা থাকে, তো সেই রিস্কটা কি জেনেই এটাতে এসেছিলেন? যদি বাজারটা ভালো থাকে তাহলে 400 টাকা পর্যন্ত আর কি বাজারটা হয়। আচ্ছা, তাহলে কেজি আমরা যদি একটু আপনাদেরকে হিসাবটা দিই, কেজিতে খরচ হচ্ছে আপনাদের এক বস্তায় 30 থেকে 40 টাকাও ধরা যায় বা 40 ধরি, তাহলে কিন্তু এখান থেকে আপনার 300-400 কিন্তু আয় করা অনায়াসে সম্ভব। আপনাদের এলাকাতে তো জমিতে চাষ করা হয় মূলত। আচ্ছা, তো জমিতে আপনাদের এলাকায় চাষ করা হয়, আপনি বস্তা চাষ করেছেন। এই জমি এবং বস্তা এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো বিশেষ সুবিধা আছে কিনা? এক মাসে কোনো ধরনের রোগ বালাই আপনি পেয়েছেন কিনা বা আদাতে কোনো রোগ বালাই হয় কিনা? যখন বীজটা শোধন করেছিলেন সেটা কিভাবে করেছিলেন একটু যদি বলে দিতেন শর্টকাটে। মশলা জাতীয় ফসলগুলোর মধ্যে আদা অন্যতম। এছাড়াও আদার রয়েছে বিশেষ গুণ, যে কারণে আমাদের দেশে সারা বছরই আদার বেশ ভালো পরিমাণে চাহিদা রয়েছে। একটা সময় পর্যন্ত আমাদের দেশে শুধুমাত্র যে জমির মধ্যে শুধুমাত্র আদা চাষ হতো, কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি বা কৃষির উন্নতির ফলে বস্তায়ও কিন্তু আদা চাষ করা হচ্ছে। অনেক বছর যাবতে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ হয়ে আসছে। তো আজকে আমরা অবস্থান করছি একটি বস্তায় আদা চাষ করেছে এরকম একটি প্রজেক্টের মধ্যে। আমার পাশে যে উদ্যোক্তা ভাইকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মূলত এই আদার যে আদা চাষি বা আদা উদ্যোক্তা যেটা বলি না কেন, এটা হচ্ছে ওনারই প্রজেক্ট। তো আপনারা যারা বস্তায় আদা চাষ করতে চান, আসলে অনেকেই শুরু করতে ভয় পান, তো তাদের জন্য মূলত আজকের প্রতিবেদনটি, যাতে করে আপনারা আদা চাষটা শুরু করতে পারেন। আপনারা চাইলে শুরুতে প্রাথমিকভাবে ঘরের চাহিদা মেটানোর জন্য আপনারা শুরু করতে পারেন, পরবর্তীতে আপনারা চাইলে ধাপে ধাপে আপনারা বাণিজ্যিক আকারে করতে পারেন। তো আজকে আমার পাশে যে ভাই রয়েছেন, ওনার সাথে আমরা এই আদা চাষ সম্পর্কে জানবো, উনি কিভাবে বস্তায় আদা চাষ সম্পর্কে জানলেন বা কিভাবে শুরু করেছেন, কতগুলো বস্তায় শুরু করেছেন, কিভাবে চাষ করেছেন। তো সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আদা চাষ সম্পর্কে আপনারা বিস্তারিত একটি ধারণা পান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে এই উদ্যোক্তা ভাইকে কিন্তু আপনারা চেনার কথা, উনি আদা চাষ করে কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন বা বেশ ভালো জনপ্রিয় বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো ভাই, আমরা আদা চাষ সম্পর্কে জানবো, শুরুতে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। জি, আমার নাম মোহাম্মদ আবির হাসান, আমার বাসা টাঙ্গাইল সখীপুর থানায়। আর এটা হচ্ছে কোন উপজেলা? যেটা সখীপুর উপজেলা। আচ্ছা, আর গ্রামের নামটা একটু বলুন। গ্রামের নাম সখীপুর পূর্বপাড়া, 8 নং ওয়ার্ড। আপনি মূলত পেশায় কি কাজ করেন ভাইয়া? জি, আমি পেশায় বর্তমানে স্টুডেন্ট আর কি, লেখাপড়ার পাশাপাশি আর কি এই কৃষি কাজগুলো করতে আর কি ভালোবাসি, সে কারণে আর কি নতুন নতুন উদ্যোগ নিয়ে বিভিন্ন কৃষি প্রজেক্ট করার চেষ্টা করতেছি বর্তমানে। মূলত পড়াশোনা করেন মাদ্রাসা লাইনে নাকি? না, স্কুলে আর কি, জেনারেল লাইনে আছি। তো ভাই হচ্ছে পড়াশোনার পাশাপাশি এটা শুরু করেছেন, তো এটা মূলত বস্তায় আদা চাষের চিন্তাটা মাথায় কিভাবে আসলো? যে এই বস্তায় আদা চাষের চিন্তাটা মূলত ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দেখা হয় যে অনেকেই এই বস্তায় আদা চাষ করে সফল হয়েছে। তো ভাবলাম যে তারা যেহেতু করছে, ভালো সাফল্য পাচ্ছে, তাহলে আমিও করে দেখি, যদি আমিও ইনশাল্লাহ যদি ভালো সাফল্য পাই। সেই থেকেই মূলত নিয়ত করেছিলাম, আর এই বছর আর কি এটা করেছি আর কি বস্তায় আদা চাষ। আপনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন কোথাও থেকে? না, প্রশিক্ষণ বলতে আমার এক ফ্রেন্ড করছিল গত বছর পরীক্ষামূলক, তার কাছ থেকে যতটুকু পরামর্শ নেওয়ার এবং ইউটিউব থেকে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটাতে তো আপনার লাভ না হয়ে লসের সম্ভাবনা থাকে, তো সেই রিস্কটা কি জেনেই এটাতে এসেছিলেন? জি জি, যে কোনো কাজ করি না কেন আর কি রিস্ক থাকবে, রিস্ক না নিলে তো সফল হওয়া যাবে না। তাই এটার মধ্যে রিস্ক আছে আর কি, ওই রিস্ক গুলো আর কি মেনে নিয়ে আর কি এই বস্তায় আদা চাষটা করেছি। আচ্ছা, তো এখন বস্তায় যে আদা চাষটা করতেছেন, এটা তো আপনার বসত বাড়ির পাশেই, এখানে কতগুলো বস্তায় আপনি শুরু করেছেন? জি, আমি পরীক্ষামূলক করেছিলাম অভিজ্ঞতা অর্জনের জন্য, ইনশাআল্লাহ সামনে বাণিজ্যিক ভাবে করার পরিকল্পনা আছে। আচ্ছা, এখন এবার আর কি 300 প্লাস আছে আর কি। আচ্ছা, 300 প্লাস বস্তায় চাষ করেছেন। তো এই যে বস্তাগুলো, এগুলো তো মূলত সিমেন্টের বস্তা হয়ে থাকে? সিমেন্টের বস্তা। আচ্ছা, এটা রোপণ করেছিলেন কোন সময়? এটা আমি রোপণ করেছিলাম এই এপ্রিল মাসে আর কি। তো আদা বোনার সবচেয়ে উত্তম সময় হচ্ছে মার্চ মাসের শেষের দিক থেকে আর কি এপ্রিলের শুরু, এই সময়ের আদা রোপণের উত্তম সময় আর কি। আচ্ছা, এটা কি জাতের আদাটা চাষ করেছেন? যেটা অরিজিনাল দেশি আর কি বলতে পারি, যে অরিজিনাল দেশি। আপনাদের এলাকাতে তো জমিতে চাষ করা হয় মূলত। আচ্ছা, তো জমিতে আপনাদের এলাকায় চাষ করা হয়, আপনি বস্তা চাষ করেছেন। এই জমি এবং বস্তা এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো বিশেষ সুবিধা আছে কিনা? যে এখানে পার্থক্য আছে, সুবিধাও আছে। দেখা গেছে আমরা যদি মাটিতে আদা চাষ করি, তাহলে অতিরিক্ত বৃষ্টির কারণে ওই যে মাটিটা পিটে যায়, ঝুরঝুরে থাকে না, এবং আদা যে ফলনটা অনেক গুণে কমে যায়। আর আমরা যদি বস্তায় আদা চাষ করি, তাহলে অতিরিক্ত বৃষ্টির কারণে ওটা সমস্যা হয় না, এবং মাটিটা ঝুরঝুরে থাকে, ফলনটাও একটু বেশি হয়। আর মাটিতে আরেকটি পার্থক্য হচ্ছে, মাটিতে যদি আমরা চাষ করি, তাহলে দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে পানি জমে আর কি আদার কন্দটা পচে যায়। আচ্ছা আচ্ছা। আর আমরা যদি বস্তায় আদা চাষ করি, তাহলে এই বস্তায় নিচে যদি কয়েকটি ফুটো করে দিই, তাহলে অতিরিক্ত
বৃষ্টির কারণে ওই পানিটা যে জমে জমে থাকে সেটা সহজে আর কি নিচে নেমে যায়, এটা একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে দেখা গেছে বস্তায় যেহেতু আদা কন্দ পচা রোগটা সবচেয়ে বেশি দেখা দেয়, আচ্ছা। তো এই রোগটা যদি দেখা দেয় তাহলে আমরা খুব সহজে এই বস্তা যে রোগাক্রান্ত গাছটি আছে সেটা আর কি সুস্থ গাছ থেকে সহজে আলাদা করতে পারবো। এবং দেখা গেছে ওই অসুস্থ গাছটা সহজে আলাদা করার কারণে এই সুস্থ গাছগুলো আর কি সুস্থ থাকবে, আক্রান্ত হবে না, আক্রান্ত আর কি হবে না, যেহেতু ছত্রাক ছোঁয়াচে রোগের মতোই আর কি। আর একটি এটা থেকে তো আরেকটি জমিতে তো এটা সম্ভব না। না, জমিতে এটা সম্ভব না। জমিতে দেখা গেছে কন্দপচা রোগ ধরলে ওটা ফেরানো খুবই অসুবিধা, কারণ মাটিতে যেহেতু যে মাটিতে ধরবে সেই মাটি একেবারে সম্পূর্ণ আর কি রোগে আক্রান্ত করে ফেলবে গাছগুলোকে। আচ্ছা আচ্ছা, আদা চাষের ক্ষেত্রে হচ্ছে আপনাদের রোপণ করেছিলেন এপ্রিল মাসে এপ্রিল বা মাসে। মার্চ এপ্রিল যেটা ধরি, হারভেস্টের সময় কোনটা? হারভেস্ট আসলে 8 থেকে 9 মাসের ভিতরে করা যায়। তো আমি যেহেতু এটা বীজ হিসেবে সংরক্ষণ করব সে কারণে এই ফেব্রুয়ারি মাসের দিকে আর কি এটা হারভেস্ট করব। আচ্ছা, মানে সামনে যে 25 সালের ফেব্রুয়ারি, 2025 সালের ফেব্রুয়ারি মাসে আর কি হারভেস্ট আচ্ছা। করব। এখন আদা যে চাষ করতেছেন আপনি, এই যে কত মাস ধরে বলছেন এখন, তাহলে 8 মাস মনে হয় হচ্ছে। প্রায় 8 মাস আর কি। 8 মাস। এই 8 মাসে কোনো ধরনের রোগ বালাই আপনি পেয়েছেন কিনা, বা আদাতে কোনো রোগ বালাই হয় কিনা? যে আদাতে রোগবালাই হয় এবং আমিও পেয়েছি ছত্রাকের আক্রমণ, যেটা কন্দপচা রোগ আমার কয়েকটি বস্তাতে আক্রমণ করেছিল, আমি সেগুলো আর কি খুব সহজে আলাদা করে ফেলেছি এবং বাকি সুস্থ গাছগুলো আর কি এখন সুস্থ আছে আর কি। এখন এই ক্ষেত্রে ধরেন যদি আপনার ছত্রাক ধরে বা মানে সংক্রমিত হয়, এটার জন্য কোনো স্প্রে বা কোনো কীটনাশক ব্যবহার করতে হয় কিনা? যে এটার জন্য আর কি যে কার্বোডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে। আমি যেটা ব্যবহার করছি অটোস্টিন ব্যবহার করছি। এটা কতদিন পর পর দিতে হয়? যে এটা 7 দিন পর পর স্প্রে করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পানি কতটুকু পানির সাথে বা কিভাবে একটু ব্যবহার করে আমাদের যে ভাইরা যে এটা প্রতি লিটারে 1 মিলি 1 গ্রাম হারে আর কি। এক গ্রাম হারে দিয়ে বা সারা, এটা কি গাছের গোড়ায় সহ দিতে হয় নাকি উপরে? যে উপরে এবং গোড়া ভিজিয়ে দিলে আর কি ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর আদার চাষের ক্ষেত্রে কোনো সার প্রয়োজন হয় কিনা? যে এটা মাটি প্রস্তুতের সময় আর কি সার দিয়েছিলাম, প্লাস পরে 3 মাস পর যখন আদার বয়স 3 মাস সে সময় আর কি সার দিয়েছিলাম। আচ্ছা, আপনি যখন বীজটা সংগ্রহ করেছিলেন, বীজ শোধন কি আপনি করেছিলেন নাকি ওনারা করে দিয়েছিল যাদের কাছে? না, বীজ আমি শোধন করেছি। আচ্ছা, আপনি যখন বীজটা শোধন করেছিলেন সেটা কিভাবে করেছিলেন একটু যদি বলে দিতেন শর্টকাটে। যে এটা আমি বীজটা শোধন করেছিলাম, আমি বীজটা সংগ্রহ করে আমি যতটুকু সাইজের আর কি ছোট ছোট করে সাইজ করে ভেঙে আর কি এই কার্বোডাজিম গ্রুপের এই অটোস্টিন এগুলো আর কি প্রতি লিটারে 1 গ্রাম হারে দিয়ে পানিটা মিশিয়ে আমি আর 5 মিনিট আর কি ওটা ইয়ের সাথে ভিজিয়ে রেখেছিলেন? মানে 5 মিনিট রেখেছিলাম। পরবর্তীতে ওটা মাটিতে এই পানি থেকে উঠিয়ে পরে কিছুক্ষণ আর কি শুকিয়েছি, মানে ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে পরে আর কি এটা রোপণ করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে বস্তা প্রতি কতটুকু করে আদা দিয়েছিলেন? বস্তা প্রতি এখানে 60 থেকে 70 গ্রাম আছে আর কি হারে, গড় হারে। মানে যখন রোপণ করেছে বীজ দিয়েছিলেন? জি, বীজ দিয়েছিলাম প্রতি বস্তায় আর কি 60 থেকে 70 গ্রাম। 60 থেকে 70 গ্রাম দিয়েছিলেন। আপনার এটা হচ্ছে বস্তা, মানে বস্তা যেটা আপনার কেনা লাগছে? জি জি। আচ্ছা, বস্তা, তারপর হচ্ছে আদার যে বীজ, সার, কীটনাশক সবকিছু মিলিয়ে বস্তা এবং মাটি সহ আনুমানিক কেমন খরচ আসছে আপনার এখানে? যে এখানে বস্তা আদা চাষ করেছে, এখানে আমার কিনা লাগছে বস্তা আর আদার বীজটা আর এমনি সার আর কীটনাশক যেগুলো লাগে আচ্ছা। এগুলো নিয়ে আর কি, আর আমার গোবর, মাটি, ছাই যা কিছু লাগে সবকিছু আমার নিজস্ব ছিল। আচ্ছা, আচ্ছা। এবং এই বীজ আর এই বীজ বস্তা আর সার এগুলো মিলে আমার প্রতি বস্তায় 30 টাকার মতো খরচ হয়েছে আর কি। আচ্ছা, 30 টাকা হচ্ছে আপনাদের খরচ, কিন্তু সবকিছু মিলিয়ে একদম হারভেস্ট পর্যন্ত? হারভেস্ট পর্যন্ত। আচ্ছা, তো এখন এই যে আপনি যখন এটা হারভেস্ট করবেন বা এখন 8 মাস হয়েছে, এখন আপনার কেমন আনুমানিক আপনি এটা থেকে আশা করছেন, কেমন ফলন যে আসবে? আনুমানিক আশা করতেছি যে প্রতি বস্তায় 1 কেজির মতো আর কি হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলা যায়, কারণ হচ্ছে আপনার যেখানে 60 গ্রাম দিয়েছেন ওইখানে 1000 গ্রাম কিন্তু আসতেছে। তাহলে বাজার মূল্য আনুমানিক কেমন পাওয়া যেতে পারে ফেব্রুয়ারি দিকে, কোনো ধারণা আছে কি? ফেব্রুয়ারি দিকে বলতে যখন আর কি বীজ অনেকে রোপণ করবে যে সময় আর কি, আচ্ছা আচ্ছা, সেই সময় যেটা বীজ হিসেবে রেখে দিবেন? জি জি, আমি এটা বীজ হিসেবে সংরক্ষণ আচ্ছা। করব। যখন আর কি যদি বাজারটা ভালো থাকে তাহলে 400 টাকা পর্যন্ত আর কি বাজারটা হয়, এবং আগামী 3 সালে দেখা যাক আর কি কত টাকা কেজি হয়। আচ্ছা, তাহলে দেখা যায় এখান থেকে ভালো একটা মুনাফা আশা করা যায়। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কেজি আমরা যদি একটু আপনাদেরকে হিসাবটা দিই, কেজিতে খরচ হচ্ছে আপনাদের এক বস্তায় 30 থেকে 40 টাকাও ধরা যায় বা 40ই ধরি, তাহলে কিন্তু এখান থেকে আপনার 300-400 কিন্তু আয় করা অনায়াসই সম্ভব, তাও বাড়ির পতিত জমির পাশে কিন্তু। আর একটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে যে আদা বস্তায় রোপণ করার ক্ষেত্রে জায়গাটা তারা নির্বাচন করতে পারে না। এখন কি ধরনের জায়গা হলে আসলে আদা চাষটা উপযুক্ত হবে বলে মনে করছেন? যে আদা চাষ করার জন্য আর কি উপযুক্ত যে জমিটা, মানে দিনে 30 থেকে 40% রোদ থাকে এমন জায়গায়। আর যদি কেউ চায় যে আমি রোদ্রের মধ্যে চাষ করবো, আমার তেমন ওইরকম জমি নাই, তাহলে আপনারা চাইলে এই পেঁপে ক্ষেত করতে পারেন। এই আদার ক্ষেতের ফাঁকে ফাঁকে আপনারা যদি পেঁপে গাছ রোপণ করেন তাহলে সাথী ফসল হয়ে গেল, প্লাস ছায়ার ব্যবস্থা হয়ে গেল আর কি। একটা থেকে আপনারা আর কি দুই ভাবে আর্নিং করতে পারবেন আর কি। তাহলে সমন্বিত একটা কৃষি প্রজেক্ট বলা যায়, পেঁপের সাথে আদা চাষ করলে জায়গাটার সঠিক ব্যবহার হবে এবং আদাও পরিপূর্ণ ছায়া পাবে। বস্তাটা যখন আপনারা বীজ বপনের জন্য
যখন উপযুক্ত করেন তখন মাটিটা আপনারা কোন উপাদানগুলো কি পরিমাণ দিয়ে বস্তাটা রেডি করেন? জি আমরা এটা রেডি করছি আপনার এভাবে হিসাব করেছিলাম যাতে প্রতি বস্তায় 50 ভাগ মাটি থাকে, 30 ভাগ গোবর এবং 20 ভাগের মধ্যে আপনার ছাই, যে ব্রয়লার মুরগি যে লিটারটা আছে সেটা সংক্ষিপ্ত পরিমাণে হালকা করে দিয়ে আর এমনি রাসায়নিক সার আর দানাদার এগুলো দিয়ে আর কি আমরা মিক্স করেছি। মিক্স করে আমরা 1 সপ্তাহ ঢেকে রেখেছিলাম প্লাস্টিকের কাগজ দিয়ে। 1 সপ্তাহ পরে ওগুলো আর কি আবার পুনরায় মিক্স করে 1-1.5 ঘন্টা পরে আর কি আমরা বস্তাটা প্যাকেট করছি আর কি। আচ্ছা, এখন এই আদাটা তো এখন আমরা দেখতে পাচ্ছি গাছগুলো সবুজ রয়েছে, হারভেস্টের আগ পর্যন্ত কি এরকম সবুজ থাকবে নাকি? না এটা আস্তে আস্তে মরে যাবে আর কি। মরে যে এই কন্দ যেগুলো আর কি উপরে যে পাতাগুলো আছে যেগুলো এইগুলো আর কি সম্পূর্ণ মরে আর কি একবার পড়ে যাবে আর কি। আচ্ছা, এখন এইখান থেকে হচ্ছে আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তো তারা তো আদা চাষ করতে চাইবে, আদা চাষ করার ক্ষেত্রে এখন কোন জাতটা তাদের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? অনেক জাত আছে আর কি, আদার অনেক জাত আছে, বাড়ি 1 বাড়ি 2 এবং থাই জাতেরও কিছু আছে। আচ্ছা, তো চাইলে আপনারা দেশিটা চাষ করতে পারেন, কারণ দেশিটা চাষ করতে বলবো কারণ এই দেশিটার বাজার সব সময় বেশি থাকে অন্যান্য আদার চেয়ে আর কি। এই দেশি আদা যেটা এটার আর কি বাজারটা সব সময় বেশি থাকে, যে বাকি অন্যান্য যে আদাগুলো আছে সেটার বাজার অনেক দেশি থেকে অনেক আর কি পার্থক্য দাম আর কি। সেই হিসেবে আমি বলবো যে আপনারা যে দেশিটাই চাষ করেন, দেশিটা বাজার চাহিদা সবসময় ভালো পাওয়া যায়। বাজার চাহিদা সবসময় বেশি থাকে আর কি। ভাই আপনি তো এবার চাষ করেছেন যে 300+ বস্তা চাষ করেছেন, এখন এই আদা চাষ সম্পর্কে মানে বস্তায় আদা চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? জি বস্তায় আদা চাষটা আলহামদুলিল্লাহ ভালোই। আমি এবার যেহেতু পরীক্ষামূলক 300 বস্তা করেছি, এটা আমি আগামীতে বড় প্রজেক্ট করার চেষ্টা করব, ইনশাআল্লাহ বাণিজ্যিকভাবে করার চেষ্টা করব। আচ্ছা, মানে পরবর্তীতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে? বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আমাদের যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন অনেকে তো বীজ সংগ্রহ করতে চাইবে, আপনার কাছ থেকে বীজ সংগ্রহের কোনো ব্যবস্থা থাকবে কিনা সামনে? জি আপনারা যদি আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে চান তাহলে করতে পারবেন, আমি বীজ ইনশাআল্লাহ বিক্রি করব। কারণ আপনার তো মনে হয় সবগুলো প্রয়োজন। জি আমার এই সবগুলো প্রয়োজন নাই, আমার যতটুকু প্রয়োজন সেগুলো রেখে আমি বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ভাইয়ের যে যোগাযোগের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ওনার যে পেজ রয়েছে পেজের লিঙ্কটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনারা আদার বীজ সংগ্রহ করতে পারবেন। আর ভাই বীজটা পাবে কোন সময় এটা একটু বলে দিবেন না, কারণ হচ্ছে এখন যোগাযোগ করলে তার বীজ দেওয়া যাবে না। জি আনুমানিক সময় যেহেতু আদা রোপণ করা মার্চ এপ্রিল মাসে রোপণ করতে হয়, ইনশাআল্লাহ আমি মার্চ এপ্রিলে আর কি এটা বিক্রি করব। আচ্ছা, মার্চের দিকে আপনারা যদি যোগাযোগ করেন ভাইয়ের কাছ থেকে তাহলে আর আগে ভাগে আর কি আমরা জানিয়ে রাখলে আর কি ভালো হবে। হ্যাঁ, যারা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে আগে যোগাযোগ করবেন। ওনাদের পেজ তো বললাম ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো আপনারা যারা আদা চাষ করতে চান আশা করছি আপনাদের আদা চাষ হবে আরো লাভজনক। এবং ভাইকে অনেক ধন্যবাদ এবং ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।